আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব থেকে ভয়াবহ পতন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সব থেকে ভয়াবহ পরিণতি হবে জনাব তারেক রহমানের বর্তমান প্রধানমন্ত্রী। আমি এই কথাটা তারেক রহমান ক্ষমতায় আসার পরেও বলেছি, আগে থেকেই বলেছি যে তারেক রহমান একাধিক জঘন্য কাজ করবেন, যার কারণে বাংলাদেশের মানুষ খুব দ্রুত তার উপর ক্ষুব্ধ হবে। ইতিমধ্যে গত 19 মাসের শাসনামলে বিএনপির যে অপকর্ম তা দেখে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর যা হোক না কেন, বিএনপিকে দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনোই সম্ভব না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে বিএনপির চরিত্র কখনো পরিবর্তন হবে না। এরা চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী থেকে কখনোই বের হয়ে জনকল্যাণমূলক, জনবান্ধব রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যতগুলা বিস্ফোরার জন্ম হয়েছে, যতগুলা বিষাক্ত কার্যক্রম হয়েছে, যতগুলা জঘন্য ইতিহাস সৃষ্টি হয়েছে, যতবার ইতিহাস বিকৃত করা হয়েছে, প্রত্যেকটা করেছে বিএনপির শাসনামলে হয়েছে। এই কথা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, এইটা সবাই জানে। আওয়ামী লীগের 17 বছরের, 16 বছরের কিংবা 15 বছরের, যাই বলেন না কেন, এই দীর্ঘ শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন হয়েছে, এইগুলা কি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন? এই উন্নয়নগুলা তো শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ছিলেন বিধায় উন্নয়নগুলা হয়েছে, তাই তো? এটা তো অন্ধেও বিশ্বাস করে, অস্বীকার করতে পারবেন না। পাগলেও বিশ্বাস করে, কিন্তু বিএনপি বিশ্বাস করে না। বিএনপি সব সময় প্রথম হতে চায়। তারা স্বাধীনতার প্রথম ঘোষক, তারা হতে চায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তারা হতে চায় বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা। এটা নিয়ে ব্যারিস্টার নিঝুম মজুমদার ভাইয়ের একটা ভিডিও চমৎকারভাবে উনি তুলে ধরেছেন। বিএনপি মূলত কোনো কিছুতেই প্রথম না, কিন্তু এই যে প্রথম হবার প্রবণতা তাদের মধ্যে সবসময় আমরা দেখেছি, এইটা বিএনপিকে দীর্ঘমেয়াদে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিএনপি ধ্বংস হবে। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভয়াবহ, সব থেকে জঘন্য পতন হবে বিএনপির। দুইটা সংবাদের ছোট্ট অংশ আপনারা দেখেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল এবং খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল সংসদে পাশ হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আরো 14 অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হয়েছে। এইটা আপনাদের অনেকের চোখে খুব স্বাভাবিক ঘটনা মনে হতে পারে, বাট আমার চোখে স্বাভাবিক কোনো ঘটনা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল এবং খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, এই দুইটা পাশ হয়েছে কেন জানেন? প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হবে। এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারেন কিংবা নাও হতে পারে, অনেকে বলতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে এবং আমি তথ্য পেয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হবে এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম যেটা খুলনাতে সেটা পরিবর্তন করা হবে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1998 সালে, যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 96-এ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার চাওয়াতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এরপর খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটা প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে, সেটাও করেছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার। এখন এই দুইটা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নাম দেওয়া হবে? জিয়াউর রহমান, খালেদা জিয়া, কার নাম? নাকি সালাউদ্দিনের আব্বার নাম দেওয়া হবে, নাকি অন্য কারো আব্বা আম্মার নাম দেওয়া হবে? এই যে ভণ্ডামিগুলা, এই যে নোংরামিগুলা, এই নোংরামিগুলার ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি। চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের নাম কি ছিল আগে? চট্টগ্রামের এই বিমানবন্দরের নাম ছিল এম.এ. হান্নান বিমানবন্দর। পরবর্তীতে এটা পরিবর্তন করে কারা? 2005 সালে বিএনপি এটার নাম পরিবর্তন করে। তারপর বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে যেটা শাহজালাল বিমানবন্দর ঢাকায় অবস্থিত, এটার নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কে করেছিল? বিএনপি করেছিল। অনেক টাকা এইসব কাজে ব্যয় হয়। এই কাজগুলা কি রাষ্ট্রের প্রধানতম কাজ? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই যে সংশোধনী বিল পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এইসবের নাম পরিবর্তন করা কি খুব বেশি প্রয়োজনীয়? এগুলা কি খুব বেশি প্রয়োজন?
বাংলাদেশে কি হচ্ছে আপনারা কি একবারও ভাবেন? বাংলাদেশের সাধারণ মানুষকে কিছু বিষয় মনে করিয়ে দিই, কিছু প্রশ্ন করতে চাই পাশাপাশি। হামের প্রাদুর্ভাবে এই পর্যন্ত প্রায় 140 জনের মতো শিশু বাংলাদেশে মৃত্যুবরণ করেছে। এই নিয়ে সংসদে কোনো কথা হয়েছে? সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো কথা বলেছে? বলেনি। সার নাই, বিষ নাই, কীটনাশক নাই, সেচের পানি নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই। তরমুজ চাষিরা তাদের তরমুজের ক্ষেতে পানি দিতে পারতেছে না, তরমুজ নষ্ট হয়ে গেছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে। কি আছে বাংলাদেশে বলেন তো? আইন শৃঙ্খলা আছে? ধর্ষণ, খুন, গুম থেমে আছে? থেমে নাই। উল্টা শিরিন শারমিন চৌধুরীর মতো সজ্জন রাজনৈতিক নেতাদেরকে নাটকীয়ভাবে গ্রেফতার দেখানো হচ্ছে। অনেক আগে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে হয়তোবা তাকে আয়না ঘরে রাখা হয়েছিল, গুম করে রাখা হয়েছিল। এখন যখন পরিস্থিতি বেগতিক দেখতে পাচ্ছে, তখন তাকে সামনে আনা হয়েছে। ইউনূসীয় জামানায় আমরা যা দেখেছি, এখন এই মুহূর্তে ঠিক তাই দেখতে পাচ্ছি, কোনো পরিবর্তন নাই। আরে ভাই, বাংলাদেশের মানুষ খাইতে পারতেছে না। বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার দেখতে পাচ্ছি। শ্রমজীবী যারা দৈনিক কর্ম করে খায়, তাদের খাবারের যোগান দিতে পারতেছে না, সন্তানের চিকিৎসা করতে পারে না। একটা হাসপাতালে মৌলিক যে বিষয়গুলো থাকা প্রয়োজন সেইগুলা নাই। আর এদিকে এই গান্ডুদের দল, এই বিএনপি বদমাশদের দল, এই সন্ত্রাসী সংগঠন, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, কলেজের নাম পরিবর্তন করা নিয়ে ব্যস্ত আছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার করা না হয় সেই ধরনের পরিকল্পনা চালাচ্ছে। এইটা কি রাষ্ট্র ব্যবস্থা? এইটা কি রাষ্ট্র পরিচালনার সিস্টেম হইতে পারে? আপনাদের কি বিবেক জাগ্রত হবে না? বাংলাদেশের মানুষ, আপনারা কবে নিজেদের ভালোটা বোঝার জন্য সক্ষম হবেন? কবে শিখবেন আপনারা বলেন তো? আপনাদের মধ্যে তো সেই ধরনের প্রবণতা আমরা দেখি না। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই। এখানে সংসদে বসে বসে নাটক করতেছে, বিরোধী দল ওয়াকআউট করে, এই দল নাটক করে, সালাউদ্দিন চটকদার কথা বলে হাসাহাসি করে, আবার দেখলাম ববি হাজ্জাজ, শ্যামা উবাইদের দিকে প্রেমাতুর দৃষ্টিতে তাকায়। কি একটা অবস্থা ভাই! এটা সার্কাস, পুরো সংসদে একটা সার্কাস ব্যবস্থা। এইভাবে তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। এই কারণেই বলি, বাংলাদেশের ইতিহাসে কিছু জঘন্যতম সিদ্ধান্ত নেবে তারেক রহমান, এবং এই সিদ্ধান্তের কারণে তারেক রহমান তার পিতার পরিণতি যেমন হয়েছিল, ঠিক একই পরিণতি হতে পারে। আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারবো না, বাট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি নাও হয়, তারেক রহমানকে বাংলাদেশের মানুষ পালিয়ে যেতে দেবে না। ভারতবর্ষ শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল। তারেক রহমানকে কারা নিয়ে যাবে ভাই? মিয়ানমারে নিয়ে যাবে? ভারত নেবে? কখনো নেবে মনে হয় আপনাদের? এই জন্যই বললাম, বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভয়াবহ জঘন্য পতন হবে তারেক রহমানের, এবং এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার থেকে বিএনপি নামক যে দল, এটা একেবারে মুছে যাবে। এই নিয়ে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, শঙ্কা কিচ্ছু আমার মধ্যে কাজ করে না। আশা করি আপনাদের মধ্যেও কাজ করতেছে না। বিএনপি ধ্বংস হবে, এবং এই ধ্বংস বিএনপি কখনোই ঠেকাতে পারবে না। যে দল জনকল্যাণমুখী রাজনীতি করতে পারে না, যে দল সাধারণ মানুষের মৌলিক চাহিদার যোগান দিতে পারে না, সেই দল নাকি রাষ্ট্র পরিচালনা করবে। হাস্যকর, হাস্যকর সালাউদ্দিন সাহেব, হাস্যকর। এখন তারেক রহমানের একটা হিসাব হতে পারে, তিনি চাইছেন আওয়ামী লীগ এখন আদালতে গিয়ে এই বিলের আইনগত ভিত্তি আছে কিনা, এই আইনটি সাংবিধানিক হয়েছে কিনা, এই আইনটি আন্তর্জাতিক আইনের ফ্রেমওয়ার্ক অনুযায়ী বৈধ হয়েছে কিনা, যে প্রশ্নগুলো জাতিসংঘ তুলেছে সে প্রশ্নগুলো তুলুক, এবং সেটার মীমাংসা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে। প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছরের নির্বাসিত জীবন শেষে ঢাকায় মাটিতে পা রেখেই বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। এবং সেই প্ল্যান তিনি করে রেখেছিলেন যে সংসদে যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হবেন তিনি, তখন এটা সংসদে নিশ্চিত করবেন যে একদিকে যেমন গণভোট অধ্যাদেশটি কিছুতেই বিল হিসেবে সংসদে আসবে না, এবং ওইসব জুলাই সনদ পাশ টাস নিয়ে সংসদে অনেক আলোচনা চলবে বটে, কিন্তু সেসবে বিএনপি কর্ণপাত করবে না। তেমনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করে রেখেছিল, সেটা কোনো দাবি দেওয়ার আগেই আইনে পরিণত করা হবে। আজ সেই দিন যেদিন বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে, বিএনপির সংখ্যাগরিষ্ঠতার সংসদ বাংলাদেশে সেই আইন অধ্যাদেশকে আইনে পরিণত করলো, যার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ হয়েছে আজকে সংসদে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী
অধ্যাদেশটি সংশোধন সহ অনুমোদন করেছে জাতীয় সংসদ। আজ বুধবার দুপুরে এ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ হয়। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি, একেবারে হুবহু অধ্যাদেশটি পাশ করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, যখন অধ্যাদেশটি বিল হিসেবে পাশ হয়ে গেল, আইনে পরিণত হলো, তখন সন্ত্রাস বিরোধী আইনে যে শাস্তির বিধান আছে, এখন থেকে আওয়ামী লীগ করলে, মানে একটা নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে বা এই দলটির কোনো কার্যক্রম চালালে কিন্তু শাস্তির বিধান সন্ত্রাস বিরোধী আইনেই দেওয়া আছে, এবং অধ্যাদেশে নিষেধাজ্ঞা অমান্য করলে কি শাস্তি হবে তা উল্লেখ না করলেও সন্ত্রাস বিরোধী আইনে বিদ্যমান শাস্তি কাঠামোতে আছে যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। কাজেই এই যে শাস্তির বিধানটিও এই অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশে সংসদে আইন পাশ হয়ে যাওয়ার ফলে আওয়ামী লীগের কার্যক্রম করলে এই ঝুঁকির মধ্যেও আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা পড়তে পারেন। তারেক রহমানের এই যে উদ্যোগ, এর পেছনে হিসাবটা কি? কারণ অনেক তো বলা বলি হচ্ছিল যে তারেক রহমান নিজে যেমন বলেছেন নির্বাহী আদেশে তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন, আজকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বিলটি পাশের জন্য উত্থাপন করেন, তখন কিন্তু বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আপত্তি জানিয়ে বলেছিলেন যে এ সংক্রান্ত একটা তুলনামূলক শীট, মানে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশে কি ছিল আর বিলে কি আনা হয়েছে, এই তুলনামূলক শীটটা তারা নাকি 3 থেকে 4 মিনিট আগে পেয়েছেন, কাজে ওই কাগজপত্র তারা পুরো পড়তে পারেন নাই। বিরোধী দলীয় নেতা বলেছিলেন এটা একটা স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। বিএনপি সরকার, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, যে এই আইনটি পাশের সময় বিরোধী দলীয় নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা কাউকে মানে বিরাট বক্তব্য দিয়ে আইনটি পাশের যে কত বড় জরুরত বা কি পরিমাণ জরুরি, এটা কত গুরুত্বপূর্ণ, সেসব বিষয়ে কোনো জ্বালাময়ী বক্তৃতা যাতে দিতে না পারে, মানে এর একক কৃতিত্ব যাতে বিএনপি সরকারই নিতে পারে, তার ব্যবস্থা কিন্তু বিএনপি সরকার করেছিল। এবং এই কারণেই দেখেন জুলাই সনদ নিয়ে আন্দোলন চলছে, মানে আলাপ চলছে, তর্ক বিতর্ক চলছে, প্রতিদিন সওয়াল জবাব চলছে সংসদে, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশটি আইনে পরিণত করতে হাসনাত আব্দুল্লাহ, শফিকুর রহমান সহ কোনো নেতাদের একটা মুখের কথা বের হওয়ার আগেই এই বিলটি সংসদে পাশের সিদ্ধান্ত নিয়ে ফেলে। অধ্যাদেশগুলো খতিয়ে দেখছিল, পর্যালোচনা করে দেখছিল যে কমিটিটি সেটি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তখন বিলটি সংসদে পাশ করার প্রস্তাব দিয়ে বলেন যে বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সংশোধনী, আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল সেটা সংশোধনের জন্য। কারণ আগে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধের কিন্তু কোনো বিধান ছিল না। কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারত আর সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারত। মানে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটা এনেছিল সেখানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়েছিল, সেই সংশোধনীটি পাকাপাকি হলো। মানে সংগঠন হিসাবে কিন্তু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হলো না, মানে যেটা ইউনূস সাহেব বিদেশের বিভিন্ন ফোরামে গিয়ে বলেছেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই, কার্যক্রম নিষিদ্ধ রেখেছেন যতদিন না আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার শেষ হয় ততদিন পর্যন্ত। সেই জায়গাটি কিন্তু পাকাপাকি হলো এই সংসদে বিল পাশের মাধ্যমে। তার মানে বিএনপিও কিন্তু সেটাই করলো, আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করে নাই এই সংসদ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এবং তখন সালাউদ্দিন আহমেদ মনে করিয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকে যে
আপনারা এবং আপনাদের বন্ধুরা জাতীয় নাগরিক পার্টির সবাই মিলে একটা আন্দোলন করেছেন, নিশ্চয়ই সেটা বিরোধী দলীয় নেতার স্মরণ থাকার কথা। সেই আন্দোলনের প্রেক্ষিতে মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল সন্ত্রাস বিরোধী আইনে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনটা স্থগিত আছে। এই আইনের অনুবলে এই পরবর্তী সময়ে 47 অনুচ্ছেদ অনুসারে আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারে বিধান যুক্ত করে সেই আইনটাও সংশোধন করা হয়েছে। সেই বিলটি কণ্ঠভোটে পাশের প্রস্তাব করেন সালাউদ্দিন আহমেদ এবং পাশ হয়ে যায়। মানে দেখেন, তারেক রহমানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি বলে যাকে মনে হচ্ছে এই সরকার গঠনের পর, সেই ব্যক্তি কিন্তু সংসদে দাঁড়িয়েও বলেন নাই যে তারা ওই আন্দোলনে ছিলেন যে আন্দোলন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছিল। 2025-এর মে মাসে 8 তারিখে হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ মানে একেবারে দপদপ করে হেঁটে তিনি যমুনার সামনে চলে যান এবং গিয়ে একদম একা একাই প্রায় কয়েকজন মাত্র নেতাকে সাথে নিয়ে, সেখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম কেউ তার সাথে ছিল না, একরকম তিনি রেগে মেগে গিয়ে উপস্থিত হয়ে বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করতে হবে। তারপর সেই গভীর রাতে মানে বৃহস্পতিবার রাত 10টার পরে তিনি যমুনার গিয়ে বসবার পর সেখানে গিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা যুক্ত হতে থাকেন, যুক্ত হন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর নেতারা, এবং তারপর শতাধিক নেতা কর্মী মিলে একটা জমায়েত তারা 9 তারিখেও চালিয়ে যান। 9 তারিখে জমায়েত আরেকটু বড় হয়, কিন্তু সেখানেও বিএনপি বা ছাত্র দলের কেউ গিয়ে যোগ দেয় না। সরকার বিরাট ব্যারিকেড করে ওই জমায়েতটিকে বড় করে দেখানোর চেষ্টা করলেও সংবাদ মাধ্যমের খবরে পরিষ্কার সবসময় কয়েকশো থেকে সর্বোচ্চ কয়েক হাজার লোককে জড়ো করতে পেরেছিল ওই সমাবেশে হাসনাত আব্দুল্লাহরা। 10 তারিখ আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে ঘোষণা দেন যে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। এখন তারেক রহমান সেই কফিনের শেষ পেরে ঠুকলেন। মানে তারেক রহমান যখন ক্ষমতায় আসবার জন্য বাংলাদেশে পৌঁছেছেন, তখন তো বিশ্লেষকরা বলছিলেন যে নিশ্চয়ই ভারতের মতো দেশের কাছে তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন, সেনাবাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো পক্ষের কাছেও তিনি এমন একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে চরমপন্থার যে বিকাশ ঘটেছে সেটার তিনি একরকমের নিয়ন্ত্রণে আনবেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি তৈরি করবেন। তারপর তারেক রহমান এই কাজটি করছেন কেন? তার প্ল্যানটা তাহলে কি? তারেক রহমানের প্ল্যান অনেকগুলো হতে পারে। এক, দেখেন এই বিলটি সংসদে পাশ হলে এরই মধ্যে কিন্তু জাতিসংঘ প্রশ্ন তুলে রেখেছে তারেক রহমান সরকারের কাছেই যে আন্তর্জাতিক ফ্রেমওয়ার্কের আওতায় এই যে সন্ত্রাস বিরোধী আইনটি বাংলাদেশেও গৃহীত হয়েছিল, সেই 9/11 মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সারা বিশ্বে সন্ত্রাস বিরোধী যে যুদ্ধ, ওয়ার অন টেরর, সেটার প্রেক্ষিতে সেই সন্ত্রাস বিরোধী আইনে তো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা যায় না, মানে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে রাখা যায়, এরকম চরমপন্থী সংগঠনগুলোকে সারা পৃথিবীতে এতে নিষিদ্ধ করা হয়, কিন্তু একটা রাজনৈতিক দলের কার্যক্রম কিভাবে নিষিদ্ধ করা হয় সে প্রশ্ন তুলে রেখেছে। এখন তারেক রহমানের একটা হিসাব হতে পারে, তিনি চাইছেন আওয়ামী লীগ এখন আদালতে গিয়ে এই বিলের আইনগত ভিত্তি আছে কিনা, এই আইনটি সাংবিধানিক হয়েছে কিনা, এই আইনটি আন্তর্জাতিক আইনের ফ্রেমওয়ার্ক অনুযায়ী বৈধ হয়েছে কিনা, যে প্রশ্নগুলো জাতিসংঘ তুলেছে সে প্রশ্নগুলো তুলুক এবং সেটার মীমাংসা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে হোক। কিন্তু তারেক রহমান হয়তো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোকে এই নিয়ে তাকে বা তার সরকারকে উত্তক্ত করা, বিরক্ত করা এবং এই নিয়ে ব্যাপক আন্দোলন
এবং তর্ক বিতর্ক গড়ে তোলার কোনো সুযোগ দিতে চাইছেন না। সেটা হতে পারে একটা উদ্দেশ্য। তারেক রহমানের হিসাব আরেকটা থাকতে পারে, সেখানে তারেক রহমান ভাবতেই পারেন সামনে আসছে স্থানীয় নির্বাচন, বার কাউন্সিল সহ পেশাজীবী সংগঠনের নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে। বিসিবি বোর্ড থেকে পরিষ্কার যে বিএনপি সরকার কি ধরনের একাধিপত্য চাইছে সকল পেশাজীবী সংগঠনে এবং সকল এমনকি বিশেষায়িত সংগঠনে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো সংগঠনগুলোতেও। সেখানে তারেক রহমান নিশ্চিতভাবেই চাইছেন যে এইসব পেশাজীবী সংগঠন থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও বিএনপি তার একাধিপত্য ধরে রাখুক, আওয়ামী লীগ এই নির্বাচন থেকে বাইরে থাকুক। কারণ 12ই ফেব্রুয়ারির নির্বাচন হওয়ার পর থেকেই শেখ হাসিনা বলা শুরু করেছেন আওয়ামী লীগকে সব নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এখন তারেক রহমান পথ পরিষ্কার রাখছেন, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে সংসদে যেমন ভাগাভাগির সংসদে যেমন একটা উল্লেখযোগ্য আসন দিয়েছেন, হয়তো স্থানীয় নির্বাচনেও উল্লেখযোগ্য কিছু কিছু নেতাকে বের করে এনে সারা দেশে এবং স্থানীয় নির্বাচনে একটা ভাগাভাগিতে গিয়ে তিনি সেই একাধিপত্য ধরে রাখতে চাইছেন। তিনি চাইছেন 5 বছর ধরে আওয়ামী লীগ এই রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞার মধ্যে আইনি লড়াই লড়ে যাওয়ার চেষ্টা করতে থাকুক, আইনের মুখোমুখি হয়ে আদালতের মুখোমুখি হয়ে এবং কারাগারে গিয়ে আসলে জামিন পাওয়ার চেষ্টা করতে থাকুক। অন্যদিকে তিনি এই 5 বছর জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ভাগাভাগি করে একটা শাসন ব্যবস্থা চালিয়ে তো যেতেই পারেন। সেই 5 বছরকে আওয়ামী লীগ যদি 5 বছরের মধ্যে ফিরতে না পারে সদর্পে, 10 বছর বা 15 বছর করতেই বা অসুবিধা কি? এই পুরো হিসাব নিকাশে তারেক রহমানের হিসাবটা কি সেটা খুব শিগগিরই বোঝা যাওয়া শুরু হবে। সত্যিই কি তারেক রহমান আদালতে এই বিলকে প্রশ্নের মুখোমুখি করার মতো বিচার ব্যবস্থা, আদালতের ব্যবস্থা তৈরি করবেন আগামীর বাংলাদেশে, নাকি এই আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তিনি আসলে সেই পক্ষগুলোর এজেন্ডা পূরণে এক ধাপ এগিয়ে গেলেন যেই পক্ষগুলো দীর্ঘ সময় ধরে, মানে 11টাই হয়েছিল, যে কারণে আওয়ামী লীগ বিএনপির রাজনীতিকে বাংলাদেশে নিঃশেষ করে দিতে চাইছে? কারণ এটা তো জানা কথা, এখন আওয়ামী লীগ যদি বিএনপির কারণে, তারেক রহমানের কারণে আগামীর রাজনীতিতে ফিরতে না পারে, তাহলে আওয়ামী লীগ এক সময় না এক সময় নিশ্চয়ই ফিরবে এবং ফেরার পর নিশ্চিতভাবেই প্রথম তারা যাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনবে এই সংসদে বিল পাশ করেই সেই দলটির নাম হবে বিএনপি। রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, আর কাউকেই যে চিরকাল নির্বাসনে রাখা যায় না আর নিঃশেষ করে দেওয়া যায় না, তারেক রহমানের চাইতে সেটা ভালো আর কে জানে।